গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ভারতের জনসংখ্যা এই বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে এখান থেকে জনঘনত্ব কাকে বলে, এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। এটা মাধ্যমিকে 2026-এ এসেছিল, তাও তোমরা স্কুলের পরীক্ষার জন্য অবশ্যই করে রাখবে, ঠিক আছে? তাহলে এখানে সংজ্ঞা আর বৈশিষ্ট্য এই দুটো পয়েন্টে কিন্তু উত্তরটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তাহলে জনঘনত্ব মানে কি? জনঘনত্ব মানে হচ্ছে যে একটা দেশের যতটা জায়গা নিয়ে দেশটা থাকে সেটা, আর সেখানকার যতটা জনসংখ্যা থাকে, মানে যতজন মানুষ সেখানে থাকে, এই দুটোর একটা অনুপাত করা হয়। এই বিষয়টাকেই বলা হয় জনঘনত্ব, ঠিক আছে? মানে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক আছে তার সেটাকেই বলা হয় জনঘনত্ব, ঠিক আছে? এটা একটা সূত্র দিয়েও লেখা যেতে পারে, জনঘনত্ব সমান দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা বাই দেশ বা অঞ্চলটির মোট আয়তন, ঠিক আছে? আর এর কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন এটি একটি দ্বিমাত্রিক ধারণা, আর এটা একটা পরিমাণগত সূচক, আর এর সাহায্যে দেশের অর্থনৈতিক সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়, ঠিক আছে? এইভাবে উত্তরটা তোমরা তৈরি করে নেবে। আর এর পরেরটা যেটা এখান থেকে অবশ্যই পড়তে হবে সেগুলো যেমন হচ্ছে যে তোমাদের শহর কাকে বলে, তাহলে এরকম প্রশ্ন যদি দেয় বা শহরের সংজ্ঞা দাও, তাহলে কিন্তু এই উত্তরটা তোমরা দুটো পয়েন্টে লিখবে। একটা হবে যে সংজ্ঞা আর একটা বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে? তাহলে সংজ্ঞা কি হবে? জনগণনার নিয়ম অনুযায়ী কোনো পৌর এলাকায় সেই যদি সেখানে কি থাকে, যদি সেখানে 5,000 জন বা তার বেশি লোক সংখ্যা থাকে, তাহলেই সেটাকে শহর বলা যাবে, ঠিক আছে? আর এর বৈশিষ্ট্য কি হবে? জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে যেন 400 জন করে অবশ্যই থাকে, সেটা দেখতে হবে। আর সেখানে 75% মানে 100 জন যদি থাকে তার মধ্যে 75 জন লোক যেন চাষবাস না করে, যেন অন্য কাজে যুক্ত থাকে, ঠিক আছে? আর কি? আর অঞ্চলটা মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন বা কন্টোনমেন্ট বোর্ড এইসব এরা কিন্তু এই অঞ্চলটাকে পরিচালনা করবে বা এদের দায়িত্বে এই অঞ্চলটা কিন্তু থাকবে। পঞ্চায়েত কিন্তু সেখানে থাকবে না, ঠিক আছে? তখনই সেটাকে শহর বলা হবে। উদাহরণ কি হবে? শহরের উদাহরণ হবে, তোমরা যে কোনো খুশি লিখতে পারো, ঠিক আছে? আর এরপরে নগর এখানেও এটাও মানে সংজ্ঞা আর বৈশিষ্ট্য লিখবে, ঠিক আছে? সংজ্ঞা এখানে যদি জনগণনার নিয়ম অনুযায়ী যদি কোনো পৌর এলাকার 1 লক্ষ বা তার বেশি মানুষ থাকে তখনই সেটাকে নগর বলে, ঠিক আছে? এটা সংজ্ঞা হয়ে যাবে। আর বৈশিষ্ট্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো থাকে, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, অর্থনৈতিক কাজকর্ম সবই কিন্তু ভালো থাকে এখানে, ঠিক আছে? আর শহর থেকেই কিন্তু নগরের সৃষ্টি হয়। শহর থেকে কি তৈরি হয়? নগর। উদাহরণ হবে দুর্গাপুর, ঠিক আছে? তাহলে এইভাবে উত্তরটা তৈরি করতে পারবে। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে এবং তোমরা ক্লাসগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? আর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই বাড়িতে খাতায় লিখে অভ্যাস করবে। এখান থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই প্রশ্ন কমন পাবে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন তাহলে মহানগর। তাহলে নগর হয়ে গেল, এবার তাহলে মহানগর। তাহলে নগর থেকেই কিন্তু মহানগরের সৃষ্টি হয়। তাহলে কোনো মানে জনগণনার নিয়ম অনুযায়ী কোনো পৌর এলাকায় যদি 10 লক্ষ বা তার বেশি লোক থাকে তখনই সেটাকে বলা হয় মহানগর বা মেট্রোপলিস, ঠিক আছে? আর এর কিছু বৈশিষ্ট্য থাকে, কি কি? এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো রোজই দরকার সেসব জিনিসের আমদানি রপ্তানি কিন্তু এখান দিয়ে হয়, মানে নিয়ে যাওয়া নিয়ে আসা করে সেরকম জায়গা থাকে। আর একটা আন্তর্জাতিক স্বীকৃতি থাকে, মানে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে এই জায়গাটার একটা যোগাযোগ থাকে, ঠিক আছে? আর এখানে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় মানুষের জন্য এবং জীবনযাপন অনেক ভালোভাবে মানুষ কিন্তু করতে পারে। এটাকেই বলে আমাদের মহানগর, যেমন কলকাতা বা ব্যাঙ্গালোর এগুলো, ঠিক আছে? তাই এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা সংজ্ঞা, বৈশিষ্ট্য আর উদাহরণ এই পয়েন্টের মধ্যে দিয়ে কিন্তু উত্তরগুলো তোমরা পরীক্ষায়
লিখবে, ঠিক আছে? আর এরপরে আরও একটা প্রশ্ন এখান থেকে তোমরা অবশ্যই পড়বে, সেটা হচ্ছে যে একদম আমাদের খাতার একদম আমরা ডান দিকে লিখেছি, স্থিতিশীল বা সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝায়? এই প্রশ্নটাও ভালোভাবে তোমরা অবশ্যই পড়ে যাবে, ঠিক আছে? তাহলে উন্নয়ন তো অনেক রকমভাবেই করা হয়, কিন্তু এই স্থিতিশীল বা সুস্থায়ী উন্নয়ন হচ্ছে এমন একটা উন্নয়ন যেখানে এখন আমরা যারা পৃথিবীতে বাস করছি তাদের কথা তো, তাদের জন্য উন্নয়ন তো অবশ্যই করতে হবে, কিন্তু আমাদের পরের প্রজন্ম যারা ভবিষ্যতে পৃথিবীতে আসবে তারাও যাতে এই সব কিছু সুযোগ সুবিধে পায়, সেটা অবশ্যই আমাদেরকে দেখে তবেই কিন্তু আমাদের উন্নয়নটা করতে হবে, ঠিক আছে? তাদের জন্য আমরা যেন কিছু সম্পদের ভাণ্ডার বা সম্পদ রেখে যেতে পারি, যাতে তাদের কিন্তু চাহিদাটা মিটবে এবং বর্তমান প্রজন্মের মানুষেরও কিন্তু যাতে প্রয়োজনটা মেটে, সেদিকটা দেখে যে উন্নয়নটা করা হয় সেটাকেই বলা হয় স্থিতিশীল বা সুস্থায়ী উন্নয়ন, ঠিক আছে? এবার এটা কে বলেছিলেন প্রথম? ব্রুনল্যান্ড এভা বেলফোর এই কথাটি প্রথম বলেছিলেন, ঠিক আছে? আর এখানে কি করা হয়? এখানে শিক্ষা, স্বাস্থ্য, কারিগরি জ্ঞান এগুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, আর মানুষের চাহিদা পূরণের জন্য পরিবেশের ভারসাম্যর সাথে কিছু উন্নয়নের পরিকল্পনা করা হয়, ঠিক আছে? আর এখানে গচ্ছিত সম্পদের বদলে পরিবেশের ব্যবহারের জন্য, মানে যেগুলো পরিবেশের পরিবেশ বান্ধব সম্পদ, মানে যেগুলো পরিবেশের ক্ষতি করে না, সেরকম সম্পদ ব্যবহারের উপরে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে? এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এভাবেই বাড়িতে লিখে অভ্যাস করো। এর পরের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 3 নম্বর ও 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।